করোনা সংক্রমণ রোধে আজ থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস ও ট্রেন চলার নির্দেশ, বাড়ানো হচ্ছে না ভাড়া। করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে কয়েক গুণ, উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা, পরীক্ষা বাড়ানোর তাগিদ। নারায়ণগঞ্জ সিটিতে কাল ভোট গ্রহণে প্রস্তুত কমিশন, পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। দামি দামি ব্র্যান্ডের ইলেকট্রিক পণ্য তৈরি হচ্ছে নকল কারখানায়, 6.5 কোটি টাকার সরঞ্জাম জব্দ, আটক 2 জন। গুড়ি গুড়ি বৃষ্টি, ঘন কুয়াশার পূর্বাভাস, সূর্যের দেখা মিলবে রোববার, আসছে আরেকটি শৈত্যপ্রবাহ। স্বাগত বিরতিহীন সংবাদে, সাথে আছে আমি ফারহান আলম এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। করোনা সংক্রমণ রোধে মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনা মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে আজ থেকে বাস চলাচল করবে বলে জানিয়েছে বিআরটিএ। এজন্য বাড়ানো হচ্ছে না ভাড়া। তবে শতভাগ আসনে যাত্রী নিয়েই বাস চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এ নিয়ে মন্ত্রণালয়ের সাথে মৌখিক কথা হয়েছে বলেছে গত 13 জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছে সমিতি। এদিকে আজ থেকে ট্রেন চলবে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে। এই কারণে বুধবার থেকে ট্রেনে মোট আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি শুরু হয়। সীমিত সংখ্যক টিকিটে 50% অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে কেনা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে করোনার পরিস্থিতি জানাবেন, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, আর আজকে তো বাসে অর্ধেক যাত্রী নেওয়ার কথা, সেটি মানা হচ্ছে কিনা? দেখুন, আমি সেই দিয়ে শুরু করি। বাসে আজকে অর্ধেক যাত্রী নেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় যে সিদ্ধান্ত সেই অনুযায়ী বাস যাত্রীর মানে 4 ভাগের 3 ভাগই নেই। হ্যাঁ, যাত্রী সংকট রয়েছে, কারণ আজকে তো বন্ধের দিন। আগামীকালকে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আজকে কিন্তু যাত্রী সংকট রয়েছে এবং যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যত সিট তত যাত্রী, এর বেশি তারা নিতে পারবে না, সেই অনুযায়ী তারা ব্যবস্থা করেছে। করোনা পরিস্থিতির কথা যদি বলি, পরশুদিন বরিশালে ছিল 2.76, আর গতকালকে হলো 11.76 ভাগ, অর্থাৎ শতকরা 11.76 ভাগ বরিশালে আক্রান্ত, অর্থাৎ 102 জনের মধ্যে 12 জন আক্রান্ত হয়েছেন। তো একদিনের এই লম্ফটা বলে দেয় যে আগামী ভবিষ্যৎটা খুব একটা ভালো নয়। তো সেই আর স্বাস্থ্যবিধির কথা যেটি বলি, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের পোর্ট রোড বাজারে। তো পোর্ট রোড বাজারটি হচ্ছে মাছ এবং সবজি থেকে শুরু করে সবকিছুর জন্য বরিশালের 1 নম্বর বাজার। একটু দেখুন, স্বাস্থ্যবিধি তো দূরের কথা, মাস্ক বলতে কারো মুখে কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, যে যেভাবে আছেন সে সেভাবে বাজার করছেন। এখন পর্যন্ত এই বাজারে মাস্ক কোনো অভিযানও চলেনি বা কখনো চলেছে এমন কোনো আতঙ্ক কারোর মধ্যে নেই যে হয়তো ধরা পড়তে পারে, জরিমানা হতে পারে। এই জন্য মাস্ক পরেনি। আমি সকাল থেকে এ পর্যন্ত দেখলাম হয়তো কাউকে মানে দৈবাক্রমে দেখা যেতে পারে যে মাস্ক পরেছেন। আপনি দেখুন যে একটি লোক, এই বাজারের একটি লোকের মুখে কোনো মাস্ক নেই। তো এখানে বাজার যারা তদারকি করেন তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে বাজার টহল দেন কিনা। তারা যেটি বলেছেন সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রথম 2 দিন রিল্যাক্স গেছে, আমরা অভিযান চালাবো। তো অভিযান চালানোর সময় যেটি হয় সাধারণত যে গাড়ি এসে থামলেই সবাই অ্যালার্ট হয়ে যায়, সবাই সরে যায়, ধরে 1 জন 2 জন 3 জনকে জরিমানা করা হয়। তারপর যেই সিচুয়েশন সেটি, অর্থাৎ অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা কিন্তু আবার বলি যে এলাকাটায় দাঁড়িয়ে আছি, এই এলাকাটি হচ্ছে বরিশালের করোনা প্রোড এলাকা, আর যেটিকে বলা হয় যে বরিশালের রেড পয়েন্ট বলা হয় এই এলাকাটিকে। অর্থাৎ সবচেয়ে বেশি করোনা আক্রান্ত এখান থেকে পাওয়া গেছে, পদ্মাবতী এবং পোর্ট রোড এই সমস্ত এলাকা থেকে পাওয়া গেছে। কিন্তু তারপরেও এখানে এখন পর্যন্ত কোনো অ্যাওয়ারনেস বিল্ড আপ করেছে এটুকুর এর কিছু লেশ মাত্র নেই। আর অভিযান আজকে হয়তো দুপুর বা তার আগ নাগাদ অভিযান চলতে পারে। তো সেই অভিযানের ফলাফল যা হয় আর কি,
প্রথম থেকেই তারা যেটি করে থাকে যে সতর্ক সতর্ক এবং সতর্ক, আজও মনে হয় আবার যতটুকু বোঝা যাচ্ছে আজও সতর্ক দিবসটা পালন করবেন। রোববার থেকে পুনরা পুরো অভিযানে যাবেন, এটুকু এখানকার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে জানাচ্ছে সহকর্মী মুরাদ আহমেদ। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে করোনা পরিস্থিতি জানাবেন। এর আগের সংবাদ আপনি জানাচ্ছিলেন যে আজকে বাস মালিকেরা বাস বন্ধও রাখতে পারে, এখনকার কি পরিস্থিতি জানাবেন? না, আমরা যে আশঙ্কাটি করেছিলাম সেটি আসলে এই মুহূর্তে সড়কে ওইভাবে আমরা দেখছি না। অর্থাৎ আমরা গত 3 দিন আগে যেই ঘোষণাকে ঘিরে, অর্থাৎ অর্ধেক যাত্রী এবং আগের ভাড়া, এটিকে ঘিরে ভেবেছিলাম যে, এবং বাস মালিকরাও একটি আশঙ্কা করেছিল যে বাস মালিকদের নেতারা যে তাদের অনেকেই হয়তো রাস্তায় গাড়ি নামাবেন না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে সেই পরিস্থিতি নেই, অর্থাৎ রাস্তায় আছে। তবে যেটি আমরা দেখছি যে এখানে অর্ধেক যাত্রী পরিবহনের যে কথা সেটি থাকলেও সেখানে কিন্তু এখন পুরো বাসেই কিন্তু যাত্রী নেওয়া হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বাসে এখন যেহেতু অফিসের সময়, বাসে কিন্তু দাঁড়িয়েও অনেক যাত্রী যাচ্ছেন বিভিন্ন গন্তব্যে। অর্থাৎ গতকালকে বা যে ঢাকা থেকে যে পরিবহন মালিকরা যে ঘোষণাটি দিয়েছেন যে তারা অর্ধেক যাত্রী পরিবহন করবেন না, সেটি কিন্তু চট্টগ্রামও এখন সেই ঘোষণা অনুযায়ী চলছে। তবে সকাল থেকে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসন বা চট্টগ্রামের অন্যান্য কোনো উইং থেকে যারা মূলত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে এর আগেও কাজ করেছে, তাদের কারো কিন্তু কোনো তৎপরতা আমরা এখনো পর্যন্ত দেখিনি। অর্থাৎ সরকারি ঘোষণা বাস্তবায়নের ক্ষেত্রে যে ধরনের তৎপরতা সেটি এখনো নেই। এবং আজকে ঠিক জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো এই ভ্রাম্যমাণ আদালত নামবে কিনা এই বিষয়গুলো তদারকি করার ক্ষেত্রে সেটিও আসলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে রাস্তাঘাটে আমরা সাধারণ মানুষের যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে প্রবণতা সেটিও খুব বেশি যে একেবারে আশাব্যঞ্জক তাও বলা যাবে না। আমরা গতকালকেও দেখেছি যে এই মুহূর্তে চট্টগ্রামে 3টি আলাদা আলাদা স্থানে মেলা চলছে, একেবারে খুব ঢাকঢোল পিটিয়ে এই মেলাগুলো হচ্ছে। এর মধ্যে একটি মাইজভান্ডারি একাডেমির গতকালকে শিশু কিশোর সমাবেশ ছিল। এছাড়া চট্টগ্রাম মেট্রো উইমেন চেম্বার তারা একটি মাসব্যাপী মেলা করছেন। এছাড়া কাট্টলি এলাকায় একটি বিজয় দিবস এবং সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি মেলা চলছে বাংলাদেশের। সেখানে এই মেলাগুলোতে আসলে কোনো ধরনের স্বাস্থ্যবিধির তোয়াক্কাই করছে না সাধারণ মানুষ, এবং সেখানে যে কর্তৃপক্ষ আছে তারা শুধুমাত্র কিছু ঘোষণা দিয়ে, মাইকে ঘোষণা দিয়ে তাদের দায় সারছেন। অর্থাৎ ছুটির দিনগুলোতে উপচে পড়া মানুষের ভিড় এই সমস্ত মেলায় দেখা যাচ্ছে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে প্রশাসনের কোনো তৎপরতা নেই। এছাড়া সাধারণ মানুষের মধ্যেও কিন্তু কোনো ধরনের এই স্বাস্থ্যবিধি নিয়ে খুব বেশি তোড়জোড় নেই। আমরা দেখছি যে গতকালকের ফলাফল এখন আমরা না পেলেও গত পরশুদিন চট্টগ্রামে 14 অর্থাৎ 2038টি নমুনা পরীক্ষায় প্রায় 283টির মতো নমুনা পজিটিভ এসেছে, অর্থাৎ 14% উপরে। অথচ এটি এর একদিন আগেও 10%-এর কাছাকাছি ছিল। অর্থাৎ একদিনের ব্যবধানে 4% বেশি করোনা শনাক্তের হার বেড়েছে। যদিও এখন ঘরে ঘরে চট্টগ্রামে করোনা উপসর্গজনিত বিভিন্ন রোগ বালাই আছে, কিন্তু বেশিরভাগ মানুষই পরীক্ষা করছে না। তারপরেও এই অবস্থা, এটি নিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা চিকিৎসকরা কিন্তু খুব আশঙ্কা প্রকাশ করেছেন যে তারা ধারণা করছেন হয়তো চট্টগ্রামেও এই অমিক্রন ধরনটি ছড়িয়ে পড়ছে। তবে বাস্তবতা হচ্ছে চট্টগ্রামে এই অমিক্রন ধরনটি ছড়িয়ে পড়ছে কিনা সেটি পরীক্ষার জন্য কোনো উদ্যোগ নেই। অর্থাৎ কী ধরনের করোনা ভাইরাসের কোন ধরনটি এখন আসলে চট্টগ্রামে প্রতিক্রিয়াশীল রয়েছে সেটিও আসলে স্পষ্ট করে বলা যাচ্ছে না। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। এবার গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের বিষয়ে আরো জানাতে মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে খালেদ রায়হান। রায়হান, বিআরটিএ থেকে তো জানানো হয়েছে যে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের বিষয়ে, কিন্তু বাসের ড্রাইভাররা এটা কতটুকু মানছে বা জনসাধারণ আসলে বিষয়টি কিভাবে দেখছে? দেখুন, বিআরটিএ এবং বাস মালিক সমিতির সঙ্গে যখন গত সপ্তাহে বৈঠক হয়েছিল, তারপরে বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছিল যাতে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করা হয়। কিন্তু তখনই বিআরটিএর পক্ষ থেকে বলা হয়েছিল যেহেতু অফিস আদালত সব খোলা রয়েছে, সেই ক্ষেত্রে যদি অর্ধেক যাত্রী নিয়ে যানবাহন চলাচল করে, সেই ক্ষেত্রে বাকি যে যাত্রীরা আছে তারা কিভাবে যাবেন, সেই ক্ষেত্রে সড়কে কিন্তু একটি যানজট তৈরি হতে পারে। তার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তারপর থেকেই যাতে পুরো যত আসন তত যাত্রী নিয়ে যাতে চলাচল করতে পারে, সেই বিষয়ে গতকাল কিন্তু সড়ক পরিবহনের যিনি মহাসচিব রয়েছেন খন্দকার এনায়েতুল্লাহ, তিনি কিন্তু জানিয়েছেন
যে সরকারের পক্ষ থেকে তারা মৌখিকভাবে আশ্বাস পেয়েছেন যাতে যত সিট তত যাত্রী নিয়ে তারা চলাচল করতে পারেন। যদিও এই বিষয়ে বিআরটি এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিন্তু কিছু জানানো হয়নি। তারা যেটি বলছেন যে যেহেতু শুক্র শনিবার পড়ে গেছে, রবিবার দিন হয়তো সে আনুষ্ঠানিকভাবে তারা সেই বিষয়টি জানতে পারেন। যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, প্রথমবার বলা হয়েছিল যে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে, কিন্তু যেহেতু পরবর্তী সময়তে সড়ক পরিবহন সমিতি যারা রয়েছেন তারা দাবি করছেন যে বিআরটি এর পক্ষ থেকে মৌখিকভাবে তাদেরকে জানানো হয়েছে যে যত সিট তত যাত্রী নিয়েই তারা চলাচল করবে, সেটি কিন্তু এখন বাস্তবায়িত হচ্ছে। আমরা দেখছি যে প্রত্যেকটি বাসেই কিন্তু যতগুলো সিট ততগুলো যাত্রী চলাচল করছে। এখানে সবচেয়ে বড় যে সংকটের জায়গাটি তৈরি হয়েছে, যে বিআরটি এর সেই বৈঠকে বলা হয়েছিল যে যেই কয়েকজন বাস চালক কিংবা হেল্পার রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই টিকা দেয়া থাকতে হবে, কিন্তু আমরা সকাল থেকে এই পর্যন্ত যেই কয়েকজনের সঙ্গে কথা বলেছি তাদের কেউই কিন্তু টিকা দেওয়া হয়নি। সেই বৈঠকে যখন বিষয়টি তোলা হয়েছিল তখনও সড়ক পরিবহনের পক্ষ থেকে, মালিকদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে টিকা কিন্তু অনেক শ্রমিকরাই তারা এখন পর্যন্ত দিতে পারেননি। সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব টিকা যাতে দেওয়া হয় সেই বিষয়টি যাতে সরকার নিশ্চিত করতে পারে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধুমাত্র বাস সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের টিকার বিষয়টি নিশ্চিত করতে পারেন, সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। এখন পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ আমরা দেখিনি। তবে আমরা যে কয়েকজনই পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বলেছে, বাস চালক এবং হেল্পার, তাদের বেশিরভাগেরই কিন্তু টিকা নেওয়া হয়নি। টিকা নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে একটি আসলে অসচেতনতা বলা যায় বা একটি উদাসীনতা বলা যায়, কিন্তু সেই ক্ষেত্রে যদি বিআরটিএ কিংবা সরকারি কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি জোর করেন যে টিকা ছাড়া কেউ এই পরিবহন চালাতে পারবে না, পরিবহনের সঙ্গে থাকতে পারবে না, সেই ক্ষেত্রে হয়তো এই পরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা হয়তো টিকা দেওয়ার বিষয়টি তারা কিন্তু নেবেন। কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে যেই স্বাস্থ্য সচেতনতা বা নিরাপদ দূরত্ব বজায় রাখা বা ওঠানামার ক্ষেত্রে যাত্রীদের যে অসচেতনতা সেটি কিন্তু মোটামুটি রয়েছে, সেটি কিন্তু বলা যায়। তবে এখনো পর্যন্ত যেহেতু মৌখিকভাবে তারা দাবি করছেন যে তারা পুরোপুরি যতগুলো সিট রয়েছেন ততগুলো যাত্রী নিয়ে চলাচল করতে পারবেন, এখন পর্যন্ত সেটি রয়েছে। সেই ক্ষেত্রে সরকারি যে সিদ্ধান্ত হয়েছিল সেটি উপেক্ষিত হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো বলা যাচ্ছে না, যেহেতু বিআরটি এর পক্ষ থেকে এখনো লিখিতভাবে বা আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মহাখালী থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন খালেদা রায়হান। 2 সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় শনাক্তের সংখ্যা, হার ও মৃত্যু বেড়েছে কয়েক গুণ। সংক্রমণ বাড়ার হারকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। সংক্রমণের হার নিয়ন্ত্রণে জেলা উপজেলায় করোনা পরীক্ষার সুবিধা বাড়ানোর পাশাপাশি শনাক্তদের কোয়ারেন্টিন নিশ্চিত করার তাগিদও তাদের। পহেলা জানুয়ারিতে দেশে করোনা শনাক্ত হয় 370 জনের। 2 সপ্তাহের ব্যবধানে 14 জানুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে 4378 জন। শনাক্তের হার 2.43 থেকে বেড়ে দাঁড়ায় 14.66%। করোনায় বাড়ছে মৃত্যুও। যে হারে দেশে করোনা সংক্রমণ বাড়ছে তা নিয়ন্ত্রণে উপজেলা পর্যায়ে করোনা পরীক্ষার সুবিধা বাড়িয়ে শনাক্তদের আলাদা করে চিকিৎসার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সমস্ত উপজেলাগুলিকে সক্ষমতা বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা অন্তত সেখানে করা যায়, এবং তারপরে পজিটিভ পাওয়া গেলে আমরা চিকিৎসা শুরু করে দেব। আপনাকে মনে রাখতে হবে যে আমাদের করোনার কিন্তু এখনও পর্যন্ত কোনো স্পেসিফিক চিকিৎসা নাই, সুতরাং আমরা এখন যে চিকিৎসাটা দিচ্ছি সেটা আমাদের উপজেলায় দেওয়া কিন্তু সম্ভব। ডায়াগনোসিসটা দ্রুত হলে তার ফ্যামিলির কেউ আক্রান্ত হবে না, ফ্যামিলিতে অনেকে বয়স্ক থাকে, বাচ্চারা থাকে, তারাও নিরাপদ হলো এবং সমাজের অন্য কোথাও সে তার দ্বারা আক্রান্ত হলো না। করোনা সংক্রমণের বর্তমান হারকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা, যা নিয়ন্ত্রণে আনতে না পারলে হাসপাতালে রোগীর চাপের পাশাপাশি মৃত্যুও বাড়ার আশঙ্কা করছেন তারা। ট্রেসিং করতে হবে, আমাদের সেই এখনও আইসোলেশনে নিতে হবে, কোয়ারেন্টাইনে নিতে হবে এবং প্রাথমিকভাবে চিকিৎসা দিতে হবে। এটা যদি করতে পারি আমরা, তাহলে অন্তত প্রাইমারি অবস্থায় চিকিৎসা দিতে পারলে আমরা রুগীদের যে সিরিয়াসনেসটা সেটা এড়াতে পারবো। অনেকেই সংক্রমণের থেকে মৃত্যুর ঝুঁকিতে যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দ্রুত করোনার টিকা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এতে করোনা হলেও গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কম থাকে বলছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4000 ছাড়ালো দৈনিক করোনা রোগী শনাক্ত। 24 ঘন্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে 4378 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হারও ছাড়িয়েছে 14%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও 6 জনের। শুক্রবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 30,366 নমুনা পরীক্ষায় দেশে করোনা শনাক্ত হয়েছে 4378 জনের।
আগের দিন এই সংখ্যা ছিল ৩,৩৫৯। একদিনের ব্যবধানে রোগী বেড়েছে হাজারেরও বেশি। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার বেড়েছে 14.66%। আগের দিন যেখানে এই হার ছিল 12%। সবশেষ শনাক্ত মিলিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 16,09,042 জনে। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 6 জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,129 জনে। সংক্রমণ ঊর্ধ্বমুখী গতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে একটা আশঙ্কা আছে যে মার্চ এপ্রিলে পিকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা শুরু হওয়ার সম্ভাবনা থাকে। এবার কিন্তু জানুয়ারি থেকে এসছে। গত 2 বছর জানুয়ারিতে এরকম হয়নি, কমই ছিল, মানে আমাদের প্রকোপটা কমই ছিল। কিন্তু এবার আমরা যদি এখন থেকে সতর্ক না হই, আমরা যদি স্বাস্থ্যবিধি না মানি, তাহলে কিন্তু আমাদের বড় ধরনের সংকট হবে। বিশ্বের অনেক দেশে দাপট দেখাচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রন। বাংলাদেশে এখন পর্যন্ত নতুন ধরনের আক্রান্ত রোগী খুব বেশি শনাক্ত হয়নি। তবে বাস্তবে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা শনাক্ত রোগীর সংখ্যার চেয়ে অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদেশ থেকে প্রচুর মানুষ আসছে, তাদের মাধ্যমে এটি ছড়াচ্ছে। এবং ওমিক্রন তো নতুন একটি ভ্যারিয়েন্ট করোনা ভাইরাসের, এবং এটি খুব দ্রুত সংক্রমণ করে, যে কারণে গোটা বিশ্বে কিন্তু এটি সংক্রমিত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন টিকা নেওয়া ব্যক্তিরা আক্রান্ত হলেও তাদের মৃত্যুহার অনেক কম। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রচার শেষে ভোটের প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জ। তবে সব কেন্দ্রই গুরুত্বপূর্ণ হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে ভোটারদের। পাশাপাশি চলছে যোগ্য প্রার্থী বাছাই নিয়ে আলোচনা। এদিকে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে এরই মধ্যে টহল শুরু করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 18 দিনের প্রচার শেষ, এখন ভোটের সমীকরণ মেলানোর পালা। চায়ের আড্ডায় সে অঙ্কই কষছেন ভোটাররা। নগরের উন্নয়নে কোন প্রার্থীর কতটা ভূমিকা তা নিয়ে চলছে বাকযুদ্ধ। যুক্তিতর্ক শেষে সবাই মিলছেন এক কেন্দ্রবিন্দুতে, এখন দরকার যোগ্য জনপ্রতিনিধি। আমরা প্রার্থী হিসাবে কি বিবেচনা নেব? আমরা যারা ভালো, আমরা যে ভালো তারই আমরা ভোট দেবো। সবাই যাতে সবার সুন্দর ভোট দিয়া নিজের যোগ্য প্রার্থীরে ভোটের মাধ্যমে পাস করাইতে পারে, এটাই আমাদের চাওয়া। আইনশৃঙ্খলাভাবে যদি সুস্থভাবে থাকে, দেখাশোনা করে, তো এখনো কোনো গ্যাঞ্জাম হবে না। এদিকে এবারের ভোটে 192 কেন্দ্রের সবগুলো অতি গুরুত্বপূর্ণ। এ নিয়ে আছে খানিকটা উদ্বেগও। তারপরও সবাই যেতে চান ভোট দিতে। এটাতে যাতে আমরা নিরাপত্তা থাকতে পারি, এতে আমার ভোট আমি দিতে পারি। আমার ভোটের মূল্য আমার কাছে, আপনার ভোটের মূল্য আপনার কাছে। সুষ্ঠু নির্বাচন যায়, এই কেন্দ্রের ভিতরে আর্মি থাক, পুলিশ থাক। নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটাতে এরই মধ্যে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি টহলে রয়েছে র্যাব ও বিজিবি সদস্যরা। 16 তারিখে যেন নগরবাসী তারা সুন্দরভাবে বিনা বাধায় স্বাধীনভাবে তারা গিয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে একটা ভোট দিয়ে একটি অর্থবহ এবং সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন তারা উপহার দিতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ভোটের দিন মাঠে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 5,000 সদস্য। প্রশাসনের আশ্বাস, ভোটে কোনো সহিংসতা হবে না। টানা 18 দিন প্রার্থীদের অলিগলি চষে বেড়ানো, পোস্টারে পোস্টারে ছেয়ে যাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে সরগরম মাইকিং আর জনসংযোগ সাঙ্গ হয়েছে। প্রচারযজ্ঞ শেষে এবার ভোটারের রায়ের অপেক্ষায় নারায়ণগঞ্জ সিটির মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কেন্দ্র থেকে সিসি ক্যামেরা খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। শুক্রবার রাত 10টার দিকে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এছাড়া নির্বাচনের দিন যেন বহিরাগতরা চলাচল করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। নির্দেশ দেওয়া হয়েছে বা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই সিসি ক্যামেরাগুলি তুলে নেওয়ার জন্য। এই হটকারিতা করার জন্য, ভোট চুরি করার জন্য, বা আমাদের নেতা কর্মীদের উপরে হামলা করার জন্য, বা পুলিশি নির্যাতন চালানোর জন্য এই সিসি ক্যামেরাগুলি তুলে নেওয়ার জন্য তারা নির্দেশ দিয়েছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদে। এবার আরো যা থাকবে। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা না দেওয়ার অভিযোগ। বন্টনের প্রক্রিয়া চলছে বলছে প্রশাসন।
যুক্তরাষ্ট্রে যেখানে প্রয়োজন লবিস্টরা সেখানেই কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটির প্রশাসন নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগ রাখতে সরকারের পক্ষে একাধিক লবিস্ট প্রতিষ্ঠান কাজ করছে বলেও জানান তিনি। আর বিএনপির লবিস্ট নিয়োগ প্রশ্নে বলেন তা নিয়ে সরকার চিন্তিত নয়। শুক্রবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কনফারেন্সে যোগ দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ দেওয়া প্রসঙ্গে। মার্কিন প্রশাসন, নীতি নির্ধারক, মানবাধিকার গোষ্ঠী ও গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রক্ষায় সরকারের পক্ষে একাধিক লবিস্ট প্রতিষ্ঠান কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের স্বার্থে যেখানে দরকার তারা সেখানেই কাজ করবে। আমরা আশা করি যে এই ধরনের ধাক্কা টাক্কা যা আসবে, আমরা সেই জন্য যদি আমাদের কোথাও কোনো গ্যাপস থাকে, উইকনেস থাকে, দুর্বলতা থাকে, অবশ্যই উইল ট্রাই টু টেক কেয়ার অফ দোজ। পরে বিএনপির লবিস্ট নিয়োগ করা নিয়েও প্রশ্নের জবাব দেন তিনি। Everybody has the right to engage whatever they want to do in a legal process, and there is nothing against it. BNP করুক, অন্য লোকজন করুক, এটা তাদের, it is their headache, not a mine. এদিকে বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিকে একপেশে, অগ্রহণযোগ্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন তথ্যমন্ত্রী। এই বিবৃতি যেভাবে দেওয়া হয়েছে এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়, এটি উদ্দেশ্য প্রণোদিত এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং এই বিবৃতি পড়ে আমার মনে হয়েছে এই বিবৃতিটা বাংলাদেশ থেকে হয়তো কেউ ড্রাফট করে দিয়েছে, সেটিকে পরিমার্জন করে তারা প্রকাশ করেছে মাত্র। এছাড়া বিএনপির সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তাদের সমাবেশ সফল করতে সরকার সব ধরনের সহায়তা করলেও নিজেরা মারামারি করে সব পণ্ড করছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গায়ে নামি দামি ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ট্রেডমার্ক ও প্রতীক, পণ্য দেখে বোঝার উপায় নেই নকল, অথচ এগুলো উৎপাদন হচ্ছে 2 রুমের নকল কারখানায়। যাত্রাবাড়িতে এমন 2টি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় 6.5 কোটি টাকার নকল ইলেকট্রনিক পণ্য ও সরঞ্জাম জব্দ ও 2 জনকে আটক করেছে ডিবি। রাজধানীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে প্রায়ই ঘটছে আগুনের ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হিসেবে বলা হয় ইলেকট্রিক শর্ট সার্কিটের কথা। ফায়ার সার্ভিসের তদন্তে নিম্নমানের ইলেকট্রনিক পণ্যের কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানানো হয়। নামিদামি ব্র্যান্ডের হুবহু নকল ইলেকট্রনিক পণ্য বানানোর তথ্য পায় ডিবি। যাত্রাবাড়িতে এমন 2টি কারখানায় চালায় অভিযান। ডিবির তথ্য, এ সময় 6.5 কোটি টাকার নকল ইলেকট্রনিক পণ্য ও সরঞ্জাম জব্দ ও আটক করা হয় 2 জনকে। জিজ্ঞাসাবাদে তারা জানান 2 বছর ধরে তারা এ কাজ করছে। নামী ইলেকট্রনিক প্রতিষ্ঠানের ট্রেডমার্ক ও প্রতীক ব্যবহার করে তৈরি হচ্ছে এসব পণ্য, কম দামে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন দোকানে। এই অসাধু চক্রটি দীর্ঘদিন যাবৎ এই ধরনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক আইটেম তারা তৈরি করে যাচ্ছে, নকল করে যাচ্ছে, এবং তারা লো কোয়ালিটির মাল তৈরি করে ওই ভালো জনপ্রিয় ব্র্যান্ডের লোগো এবং ট্রেডমার্ক ব্যবহার করে। ডিবি বলছে এসব পণ্য অগ্নি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। একটি বৈদ্যুতিক পণ্য কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে সবার কেনা উচিত, কারণ আপনারা সকলে জানেন যে অগ্নিকাণ্ডের মূল কারণ হলো এইগুলি। এখান থেকে শর্ট সার্কিট বা বড় অগ্নিকাণ্ড দুর্ঘটনা তৈরি হয়। এমন আরও 1/2 শতাধিক কারখানার খোঁজে অভিযানে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 24 ঘন্টায় দেশের নানা জায়গায় হবে গুঁড়ি বৃষ্টি, পড়বে ঘন কুয়াশা। সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত। আগামী সপ্তাহে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ। শুক্রবার সন্ধ্যায় এসব তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। মৃদু শৈত্যপ্রবাহ বইছে উত্তরাঞ্চলের ওপর দিয়ে, মিলছে না সূর্যের দেখা, ঘন কুয়াশার চাদরে মোড়া চারপাশ। শুক্রবার সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাও ছিল কুয়াশাচ্ছন্ন, কমেছে ঢাকার তাপমাত্রা, এতে স্বাচ্ছন্দ্য হারাননি নগরবাসী। ঘোরাফেরা থেকে শুরু করে চলাফেরা, কাজকর্ম সবকিছুই ভালো লাগছে। আজকে ওয়েদারটা কিছুটা তাপমাত্রা, আজকে দেখতেই পাচ্ছি সূর্যটা একটু কম উঠেছে, তো আমার কাছে মনে হচ্ছে কাজ করতে সুবিধা হচ্ছে। এখানে যেতে পারছি, ওখানে যেতে পারছি উইথাউট এনি কোনো রকম সমস্যা ছাড়াই। এদিকে রাজধানী সহ দেশের নানা জায়গায় হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি। রোববারের আগে রোদ উঠবে না, আসছে শৈত্যপ্রবাহ। আমরা আশা করছি আজও আগামীকাল দেশের অনেক জায়গায় কুয়াশা থাকবে এবং আগামী রবিবার থেকে মোটামুটি সারা দেশে যে এই যে মেঘের
যে পরিস্থিতি এটা কেটে যাবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো 72 ঘন্টার ভিতরেই অনেক জায়গায় কোল্ড ওয়েভ চলে আসবে, তো যেটা হচ্ছে বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর এইসব জায়গাতে কোল্ড ওয়েভ সম্ভাবনা বেশি। শনিবার সকাল পর্যন্ত নদীর অববাহিকার কোথাও কোথাও এবং এর আশেপাশের এলাকায় ঘন কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া অফিসের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিমল কুমার সাহা। বিমল, ঝিনাইদহে আজকের তাপমাত্রা কেমন দেখতে পাচ্ছেন, আর কুয়াশার কেমন দেখতে পাচ্ছেন, ঘনত্ব কেমন, কৃষিতে কোনো রকমের প্রভাব পড়েছে কিনা জানাবেন। ঝিনাইদহে কয়েকদিন সূর্যের দেখা মিলছে না, শীত জাঁকিয়ে বসছে। এখানে শীতের কারণে গরিব মানুষের খুব কষ্ট হচ্ছে। গ্রামের লোকজনের সাথে আমি কথা বলেছি, পায় নাই, কেউ তাদের শীতবস্ত্র এখন পর্যন্ত দেয় নাই। আর এদিকে আজকে সকালবেলা ঝিনাইদহের তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস, এখন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘাচ্ছন্ন আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই শীতের প্রভাবে এবং কয়েকদিন আগে যে বৃষ্টি হয়ে গেল, এই বৃষ্টির জন্য ফসলের বেশ কিছু ক্ষতি হবে। এখানে আলু চাষের সময় আলু চাষে রোগ ব্যাধির আক্রমণ হতে পারে বলে কৃষি সম্প্রসারণ বিভাগের মাঠকর্মীরা বলছেন। আর এখন শীতের তীব্রতা আরো বাড়বে, কেননা মেঘ কেটে গেলেই শীত আসতে পারে বলে অনেকে ধারণা করছে। আর শীতের পোশাক গরিব মানুষের নাই, খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে। ভ্যান রিক্সা চালকরা বলছে যে শীতের কারণে মানুষের চলাচল রাস্তায় কম, তাদের আয় রোজগারও কম হচ্ছে। আর জেলা প্রশাসক মনিরা বেগম আমাকে জানিয়েছেন যে এর আগে কিছু কম্বল দেওয়া হয়েছে, আর কিছু কম্বল তাদের মজুত আছে, এগুলো আগামীতে দেওয়া হবে এবং আরো কম্বলের জন্য সে অনুরোধ করেছেন। ঝিনাইদহ থেকে জানাচ্ছেন সহকর্মী বিমল কুমার সাহা। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ 6 জলদস্যুকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে 3টি দেশি বন্দুক ও 11 রাউন্ড গুলিসহ দস্যুদের গ্রেফতার করে র্যাব। র্যাব 15 এর অধিনায়ক জানান, মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল জলদস্যুরা। খবর পেয়ে র্যাবের একটি দল ছদ্মবেশে সাগরে অভিযানে যায়। এ সময় একটি ট্রলার থেকে অস্ত্র গুলিসহ 6 জনকে আটক করা হয়। আটকরা পেশাদার জলদস্যু। তারা সাগরে জেলেদের অপহরণ থেকে শুরু করে নানা অপকর্মে জড়িত বলে দাবি করে র্যাব। সাধারণ জেলেদের কাছ থেকে তাদের সম্পদ লুটে নেওয়া, সাধারণ মানুষকে হয়রানি করা, অপহরণ থেকে শুরু করে নানান রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছিল। সেই তথ্যের ভিত্তিতে আমাদের এই অপারেশন। নিখোঁজের দুদিন পর গাজীপুরে মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফফারের মরদেহ। এই ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ। নিখোঁজের পর কাশিমপুর থানায় জিডি হলে শুরু হয় তদন্ত। পরে গাইবান্ধা থেকে আটক করা হয় আনারুল ইসলাম নামে একজনকে। তার দেওয়া তথ্যেই পানিশালে বাড়ির 200 গজ দূর থেকে উদ্ধার হয় সাইদার মরদেহ। স্বর্ণালঙ্কার ও টাকা পয়সার লোভে নির্মাণাধীন বাড়িতে কর্মরত শ্রমিকদেরকেও তাকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে। ওখানে যে মিস্ত্রিরা কাজ করতো তাদের মধ্যে 2 জন নিখোঁজ ছিল, বাকি সবাই ছিল। তো ওই ক্লু ধরে পুলিশ আগায় একজনকে অ্যারেস্ট করে কালকে রাতে, এবং ওর থেকে জানতে পারে যে ওনার বডিটা কোথায় রাখছে। ইউনিভার্সিটির একটা আবাসন প্রকল্পের মধ্যে যথেষ্ট নিরাপত্তা না থাকার কারণে আমার খালাটা আজকে মারা গেল। ভারতীয় পণ্যের ছবি দেখিয়ে স্থানীয় টেইলার্সে তৈরি পোশাক সরবরাহ এবং ভারতীয় পরিচয় ও নম্বর ব্যবহার সহ নানা কৌশলে ফেসবুকে ব্যবসার নামে প্রতারণা করছেন অনেকে। অনেক সময় পণ্য না দিয়েই হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। পুলিশের সাইবার ক্রাইম বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ ধরনের অভিযোগ রয়েছে 5060টি। প্রতারিত হয়ে অনেকে অভিযোগ না করায় প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকছে বলে জানিয়েছে পুলিশ।
ফেসবুক পেজে ভারতীয় পরিচয় এবং ফোন নাম্বার ব্যবহার করে দেয়া হয় বিজ্ঞাপন। কিছু টাকা নিয়ে অর্ডার কনফার্ম করে মোবাইল ফোনে পাঠানো হয় মেসেজ। এরপর সরবরাহকারী পরিচয়ে একজন কল দিয়ে পুরো টাকার বিনিময়ে পণ্য দেওয়ার কথা জানায়। টাকা পেয়ে গেলেই বন্ধ করে দেওয়া হয় সেই মোবাইল ফোন। পেমেন্ট করার পরে ওরা আমাকে 3 দিনের মধ্যে কোনো ডেলিভারি দেয়নি, ইভেন আমার পেমেন্টটাও ফেরত আমি পাইনি। আবার ভারতীয় পোশাকের ছবি দেখিয়ে স্থানীয় টেইলার্স থেকে পোশাক তৈরি করিয়েও প্রতারণা করছেন অনেকে। পণ্য হাতে পেলে দেখা যায় রং ও নকশা সহ কিছুই মিলছে না ছবির সঙ্গে। এ নিয়ে মামলা করার কথা বললেও পরোয়া করছে না অনেক প্রতারক। আমার এক আত্মীয় অনলাইন থেকে অর্ডার করেছে, একটা নিম্নমানের পোশাক দিয়েছে। টেক্সটের ওরা কোনো রিপ্লাই দেয়নি। আমি টেক্সটে বলেছিলাম যে আমি কেস করব। ফেসবুকে পণ্য কিনতে গিয়ে প্রতারিত হয়ে এখন পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেছেন 5004 জন। আর গেল 1 বছরে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে এ সংক্রান্ত অভিযোগ 56টি, মামলা হয়েছে 14টি, গ্রেফতার 45 প্রতারক। এমন ঘটনা আরও বেশি হলেও অনেকে অভিযোগ না করায় তা সামনে আসে না বলছে পুলিশ। পাবলিককে আমরা বোঝানোর জন্য, পাবলিককে প্রলোভিত করার জন্য আমরা ইন্ডিয়ান নামটুকু ব্যবহার করছি এবং ইন্ডিয়ার পণ্যের কথা আমরা বলছি। আপনি নিকটস্থ থানায় গিয়ে আপনি কমপ্লেইন করবেন, আপনার কমপ্লেইনের ভিত্তিতে অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতারণা ঠেকানোর পাশাপাশি প্রকৃত উদ্যোক্তাদের নিরাপত্তায় ফেসবুক ভিত্তিক ব্যবসাকে রেজিস্ট্রেশনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। ই কমার্সের যে এই বিপর্যয়টা আছে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হলে যে জিনিসটা দরকার, আপনাদের সহযোগিতা দরকার এবং এখানে আপনাদের সচেতনতাও একটা মুখ্য বিষয়। হোপফুলি আমরা 2022-এর যে ই কমার্স, সেই ই কমার্সকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রতারণা থেকে রক্ষা পেতে পণ্য হাতে পাওয়ার পরই যাচাই বাছাই করে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে সরকারের নীতিমালায়। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি অধিগ্রহণে ঘরবাড়ির ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে না। খাস জমিতে বসবাসকারীরাও প্রকৃত ক্ষতিপূরণ পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। তবে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বলছে প্রকল্প এলাকায় বসবাসরত পরিবারগুলোর ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। আর জেলা প্রশাসন বলছে টাকা বন্টনের প্রক্রিয়া চলছে। বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীর কোল ঘেঁষে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার 1042 একর জমি নিয়ে গড়ে তোলা হচ্ছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন 1। প্রকল্পের শুরুতেই জমি অধিগ্রহণ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের টাকা নিয়ে দেখা দিয়েছিল জটিলতা। জমির টাকা পেলেও ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতিপূরণ পাননি বলে দাবি অনেকের। এ নিয়ে মানববন্ধনও করেছেন ক্ষতিগ্রস্তরা। আমাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি, সেই সম্পত্তির টাকা পাইলাম আর আমরা ঘরবাড়ির বিল পাবো না, এটা কেমন কথা হইলো? 1 মাসে টাইম দিয়ে আমার ঘর ভেঙে গেছে, আমাকে 1 মাস পার হয়ে গেছে, আমাকে তাও টাকা পয়সা দেন, আমার জায়গা বাসা কিছু দেন না। এদিকে একটি চক্র সরকারি খাস জমিতে বসবাসরত পরিবারগুলোকে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষতিপূরণের টাকা না দিয়ে উচ্ছেদের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। যখন লেখেন তখন বলছে যে কলা গাছ থাকো, আম গাছ থাকো, বাজার থাকো, সব গাছ গাছ টাকা পয়সা দেবো। যাদের প্লট দেওয়া হয় নাই সবাইকে প্লট দেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, তারপরে কাজ শুরু। এদিকে প্রকল্প পরিচালকের দাবি, ব্যক্তি মালিকানাধীন জমি ও খাস জমিতে বসবাসকারীদের ক্ষতিপূরণ বাবদ 46 কোটি টাকা জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। ডিসি আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, তো আমরা তো টাকা দিয়ে দিছি ডিসি অফিসকে। এরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, হ্যাঁ, এবং এই 1206 ধরেই তারা আমাদের কাছ থেকে টাকাটা নিয়ে নিছে। জেলা প্রশাসন বলছে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের টাকা বন্টনের প্রক্রিয়া চলছে। তো খাস জায়গার মধ্যে যারা বসবাস করে তাদের প্রতি প্রধানমন্ত্রী সদয় হয়ে তাদের অনুদান হিসাবে কিছু টাকা দিয়েছেন। যে টাকাটি দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে আমরা সেই টাকাগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন চলছে এখনো। 11টি বেসরকারি কোম্পানির যৌথ উদ্যোগে এই ইকোনমিক জোনে ছোট বড় 700 শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। কর্মসংস্থান হবে 5 লাখ মানুষের। ক্ষতিপূরণের টাকা নিয়ে জটিলতায় বাধাগ্রস্ত প্রকল্পের কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর আরো থাকছে, বিশ্বে একদিনে 31 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত। ভারতে আক্রান্ত 2,67,000, মৃত 430 জন। গত 3 বছরে খুলনা জেনারেল হাসপাতালের নতুন ভবনের কাজ হয়েছে মাত্র 30 ভাগ। নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় প্রকল্প ব্যয় বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় নানা অজুহাত দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা বাড়াতে 30 কোটি টাকা ব্যয়ে 6 তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়।
কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স। চুক্তি অনুযায়ী 2018 সালের আগস্টে দেয়া কাজ শেষ হওয়ার কথা 2022 সালের জুনে। মাত্র 5 মাস বাকি থাকলেও গত 3 বছরে ভবনের কাজ শেষ হয়েছে মাত্র 30 ভাগ। করোনা আর পাইল ড্রাইভ অনেকদিন বন্ধ থাকায় কাজে অগ্রগতি কমের অজুহাত ঠিকাদারি প্রতিষ্ঠানের। টেন্ডারটা হওয়ার পরে এখানে পুরাতন স্থাপনা এবং শোর প্রোটেকশনের সংস্থান, তারপরে করোনা প্রথম ঢেউ, করোনার দ্বিতীয় ঢেউ, হ্যাঁ, এই বিভিন্ন পর্যায়ে যে সময়টা অতিবাহিত হয়েছে, এতে টেন্ডার হওয়ার পরে আমাদের প্রায় 24-25 মাস সময় অতিবাহিত হয়ে গেছে। এদিকে নির্মাণ কাজে দেরি হয় খরচ বাড়ার শঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেবল একতলার ছাদ কমপ্লিট হয়েছে, তবে এই বছরের মধ্যে আশা করি আমরা পূর্ণ অবয়ব দেখতে পাবো আগামী 22 সালের মধ্যে। নির্মাণ ব্যয় বৃদ্ধির বিষয়টা আসলে আমাদের সাথে খুব একটা শেয়ার হয় না, তবে সবকিছু নির্মাণ ব্যয় তো অবশ্যই বেড়েছে। নতুন ভবনে গাড়ি পার্কিং, নার্সিং রুম, রেডিওলজি বিভাগ, সার্জারি ওয়ার্ড, আইসিইউ এবং গাইনি ও শিশু ওয়ার্ড থাকার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নাব্যতা সংকটে সুনামগঞ্জের বৌলা ও রক্তি নদীতে আটকা পড়েছে অনেক নৌযান। এতে বিপাকে পড়েছেন নৌ শ্রমিক ও ব্যবসায়ীরা। নৌকাতেই মানবেতর দিন কাটাতে হচ্ছে অনেককে। পলি জমে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। শুষ্ক মৌসুমে তাই প্রকট হয়েছে নাব্যতা সংকট। সুনামগঞ্জের নদীগুলোর অনেক এলাকায় এখন কোমর সমান পানি। আগে বড় বড় নৌযান চলাচল করত এসব নদীতে, এখন শুষ্ক মৌসুমে ছোট নৌযান চলাও দায়। বেহেলি ও বিশ্বম্ভরপুর উপজেলার নিয়ামতপুর এলাকায় 1 সপ্তাহের মধ্যে প্রায় 4 শতাধিক বালু ও পাথরবাহী নৌকা আটকা পড়েছে। মানবেতর দিন কাটাতে হচ্ছে নৌযানের শ্রমিকদের। জামে বাইজেছে আজকে 5 দিন। এই জায়গায় জাম আছে তোমার সামনে 50টার মতন। সুতে সুতে মনে হয় 1 মাস লাগবে। কোনো ব্যবস্থা না হলে আমরা তো কিন্তু বাড়তে পারতাম না। শুকায় গেছে, মানে তো আর নৌকা পানি ধরেন ভাঙ্গে 7 ফুট, ওখানে আছে 5 ফুট, তো 2 ফুট, তো আর যাওয়া সম্ভব না। কেউর বাড়িতে কানা আছে, কেউর বাড়িতে নাই। এই অবস্থার মধ্যে আমরা পড়ে রয়েছি। 8 থেকে 10 বছর ধরে বছরের এই সময় নাব্যতা সংকট দেখা দিচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এলাকার মানুষ অত্যন্ত কষ্টে চলে, উজানবাটি বদ্ধ হয়ে যায়, তবে মানুষ চলতে ফিরতে অনেক কষ্ট। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী খননের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশনের একটা ফরম্যাট আছে, সেই অনুযায়ী আমরা স্টাডি প্রপোজাল জমা দিয়েছি এবং এই সমীক্ষাটা সম্পন্ন হলেই আমরা এই প্রকল্পটা দ্রুত যে ডিপিপিটা আছে পাশ করিয়ে আনতে সক্ষম হব। নৌ চলাচল ব্যাহত হওয়ায় হুমকির মুখে পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে 32,70,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি 7,626 জনের। এ নিয়ে মোট আক্রান্ত ছাড়ালো 32,40,00,000। প্রাণহানি হয়েছে 55,47,000। 24 ঘন্টায় সর্বোচ্চ 2,140 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। রোগী শনাক্ত হয়েছে সর্বোচ্চ 8,05,000-এর বেশি। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণের হার 20 ও মৃত্যুর হার বেড়েছে 15 ভাগ। 3,29,000 রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। রাশিয়ায় 739 জনের প্রাণহানি হয়েছে। ব্রাজিলে শুক্রবার থেকে শুরু হয়েছে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কার্যক্রম। ভারতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে 2,67,000-এর বেশি রোগী। মৃত্যু হয়েছে 430 জনের। সব নাগরিককে টিকা গ্রহণ ও মাস্ক পরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বজুড়ে শিশুদের উপর করোনা মহামারীর প্রভাব নিয়ে গবেষণা চালাচ্ছেন মনোবিজ্ঞানী ও শিক্ষা বিশেষজ্ঞরা। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বলছে, আর্থসামাজিক প্রভাব বিশেষ করে বিচ্ছিন্ন করার মতো পদক্ষেপে প্রভাবিত হয়েছে শিশুরা, যা ভালোর চেয়ে ক্ষতি করেছে বেশি। উগান্ডার কাম্পালার এই স্কুলটিতে শিশুরা শ্রেণীকক্ষে ফিরতে পেরে খুবই খুশি। আফ্রিকায় করোনা হানা দেওয়ার পর দেশটির কিছু স্কুল 83 সপ্তাহের জন্য বন্ধ ছিল। করোনা মহামারীর বিধিনিষেধে বিশ্বজুড়ে শিশুদের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। স্বাভাবিক রুটিন এলোমেলো হয়ে গেছে, যা তাদের বিচ্ছিন্ন হতে বাধ্য করেছে। চিকিৎসকরা বলছেন, তাদের জীবনের এই পরিবর্তন প্রশমিত করা উচিত, যাতে তরুণরা নতুন স্বাভাবিক ও নিরাপদ পরিবেশে ফিরে যেতে পারে। শিশুরোগ বিশেষজ্ঞ ও ব্রাউন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ভাইরেন ডিসা কয়েক বছর ধরে প্রায় 1 বছর বয়সী 290 শিশুর একটি দলের উপর গবেষণা চালাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, মহামারী শুরু হওয়ার আগে জন্ম নেওয়া শিশুদের উপর লকডাউনের প্রভাব অবশ্যই পড়েছে।
যোগাযোগ ও আচরণগত দিক দিয়ে তারা একেবারে প্রান্তে ছিল। তাছাড়া পারিপার্শ্বিক পরিবেশে তাদেরকে কিছুটা নতুন করে পরিচয় করিয়ে দিতে হচ্ছে। ঘর থেকে বাইরে আসা, অন্যদের সঙ্গে দেখা করা সবকিছুই তাদের কাছে নতুন। ইউনিসেফ বলছে মহামারীর দরিদ্র দেশগুলোর শিশুদের ওপর সবচেয়ে খারাপ প্রভাব ফেলেছে। শিশুদের নিয়ে কাজ করছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক এমিলিয়া রবার্টস। তিনি বলছেন দরিদ্র দেশগুলোর শিশুদের জন্য স্কুলে ফেরা কঠিন হয়ে যাচ্ছে। অনুপস্থিতি ছাড়াও স্কুলগুলো আরো কিছু সমস্যায় পড়েছে। লকডাউনে ঘরে বসে পড়ালেখা চালিয়ে যেতে না পারায় শিশুরা ইংরেজি এবং গণিতে পিছিয়ে পড়েছে। অন্যদিকে যাদের নিজস্ব কম্পিউটার রয়েছে তারা লকডাউনেও অনেক কিছু শিখেছে। ভবিষ্যতে শিশুদের পড়ালেখা আর যেন ব্যাহত না হয় তার প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের রাতে ডাউনিং স্ট্রিটের কর্মীদের মদের পার্টির ঘটনায় ব্রিটেনের রানীর কাছে ক্ষমা চেয়েছে বরিস জনসন সরকার। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ জানায়, গত বছরের 16 এপ্রিল ডাউনিং স্ট্রিটে আরও 2টি মদের পার্টি আয়োজন করা হয়। যখন করোনার সংক্রমণ ঠেকাতে ঘরে ও বাইরে মানুষের সমাবেশ সীমিত ছিল। যদিও 2 পার্টির সময় বরিস জনসন কার্যালয়ে ছিলেন না। এর আগে লকডাউনে সামাজিক অনুষ্ঠানে অংশ নেয় সমালোচনার মুখে পড়ে বরিস। এই ঘটনায় পার্লামেন্টে ক্ষমা চাওয়ার পরও নিজ দলের পক্ষ থেকেও তার পদত্যাগের দাবি তোলা হয়। ইউক্রেনের দাপ্তরিক ওয়েবসাইটে হয়েছে সাইবার হামলা। দেশটির দাবি, শুক্রবারের এই সাইবার হামলা চালিয়েছে রাশিয়া। কমপক্ষে 70টি সরকারি ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। গত 4 বছরের মধ্যে ইউক্রেনে এটাই সবচেয়ে বড় সাইবার হামলা। হামলার শিকার ওয়েবসাইটগুলোর মধ্যে একটি ওয়েবসাইটে ইউক্রেনের টিকার তথ্য ও সনদপত্র রয়েছে। ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ হারানোর আগে একটি সতর্কবার্তা ভেসে ওঠে কম্পিউটার স্ক্রিনে। ইউক্রেনকে এই সংকট মোকাবেলায় সহায়তার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। তবে এ বিষয়ে রাশিয়ার এখন পর্যন্ত কোনো রকম মন্তব্য করেনি। আইসিসি অনূর্ধ্ব-19 বিশ্বকাপের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা জয় পেয়েছে। স্বাগতিক উইন্ডিজকে 6 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। আর স্কটল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা জিতেছে 40 রানে। প্রভিডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের ওপেনিং ভালো হয়নি। দলের স্কোর যখন 12 তখন 4 রানে আউট হন শাকিরি আর 0 রানে ফেরেন ম্যাথিউ। এরপর টেডি বিশপও টেকেননি বেশিক্ষণ। মিডল অর্ডারে রিভালদো ক্লার্ক ও অধিনায়ক আসক্রিম অগাস্তের ব্যাটে লড়াইয়ের রসদ পায় স্বাগতিকেরা। 170 রানের টার্গেটে অস্ট্রেলিয়ান ওপেনার কোরি মিলার 0 রানে সাজঘরে ফেরেন। তবে আরেক ওপেনার টিগে ওয়াইলির অপরাজিত 86 রানে অনায়াসে জয় তুলে নেয় অজিরা। অন্যদিকে লঙ্কানদের দেয়া 219 রানের টার্গেটে 178 রানে গুটিয়ে যায় স্কটিশরা। নিউজিল্যান্ডের রেকর্ডময় সিরিজ শেষে দেশে ফিরছে ক্রিকেট দল। বিকেল 4:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন লিটন এবাদতরা। প্রথমবার টেস্ট সিরিজ ড্র করার স্বস্তি আনন্দ সঙ্গী হচ্ছে বাংলাদেশ দলের। দেশে ফিরে 2 দিনের বিশ্রাম শেষে বিপিএল মিশনে নামবেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন ছবি পোস্ট করেছেন হ্যাভ এ রিল্যাক্স ক্যাপশনে। অধিনায়ক মুমিনুলও সেলফিতে মেতেছেন। দ্বিতীয় টেস্টে বাজেভাবে হারার পরেও টাইগারদের এমন মুড দৃষ্টিকটু লাগবে না, কারণ 20 বছরে যা বাংলাদেশ পারেনি এবার পেরেছে। একটা টেস্ট জেতা গেছে, সিরিজ ড্র করে দেশের বিমান ধরা গেছে। প্রথমবার নিউজিল্যান্ড থেকে মাথা উঁচু করে দেশে পা রাখবে বাংলাদেশ দল। শনিবার বিকেল 4:30টায় নামবেন লিটন এবাদতরা। আমাদের হাতে কিন্তু এখন হেড কোচ নেই। আমরা জেমি সিজন্সকে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়ে আসছি। ও হয়তো চলে আসবে আইদার এন্ড অফ দিস মান্থ অর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে চলে আসবে, কিন্তু হেড কোচ কিন্তু আমাদের হাতে নেই। তো আমরা কয়েকদিন আগে আমাদের মাননীয় সভাপতি উনিও আপনাদের বলেছিল, নিশ্চয়ই মনে আছে, যে যেহেতু এখন সামনে আমাদের হাতে কোনো কোচ নেই এবং হেড কোচকে আমরা একটা কন্ট্রাক্ট দিয়েছি, এখন আমরা তাকে নিয়ে কন্টিনিউ করছি। সিরিজ শুরুর আগে চরম আশাবাদীও কেউ ভাবেনি বাংলাদেশ টেস্ট জিতবে। পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই নিউজিল্যান্ডে যেতে হয়েছে। সেখানে কোভিড প্রোটোকল হেরাফের আক্রান্ত হওয়া, নানা ঝক্কি ঝামেলা গেছে ক্রিকেটারদের ওপর। তারপরেও দমে যায়নি টাইগাররা। দলের সাফল্যের পুরস্কার পেতে শুরু করেছেন ক্রিকেটার, কোচিং স্টাফরা। র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এবাদত লিটন, উইনিং বোনাস নিয়ে প্রস্তুত বিসিবি। ডমিঙ্গোকেও হেড কোচের পদে রেখে দেওয়া হচ্ছে। টিম ফেরার আগে দেশে ফিরে এসেছেন মুশফিক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। দেশে ফিরে খুব একটা বিশ্রাম নেই শান্ত শরীফুল তাসকিনদের। বিপিএল এর জন্য আবারও ঢুকে যেতে হবে বায়োবাবলে। ফেরদৌস ইসলাম,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে এবার সবচেয়ে বড় বাজেট আর আয়োবা বলে ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে এবার সবচেয়ে বড় বাজেট আর তারকা সমৃদ্ধ দল ফরচুন বরিশাল। সাকিব, গেইল, মুজিব, ব্রাভোদের সাথে সোহান শান্তরা আশা দিচ্ছে শিরোপার। শেষ মুহূর্তে লঙ্কান ক্রিকেটাররা আসতে না পারায় সমস্যায় পড়তে হয়েছে। তবে আলজারে জোসেফকে পেয়ে সন্তুষ্টি আছে ম্যানেজমেন্টের। চেয়ারম্যান মিজানুর রহমানের বিশ্বাস, মাঠে ও মাঠের বাইরে চমক জাগাবে ফরচুন বরিশাল। বিপিএল জগতের সবচেয়ে বড় দুই নাম ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স এবার নেই। সেই জায়গা নিয়েছে ফরচুন বরিশাল। সাকিব, গেইলের মতো মহাতারকা সাইনিংই শুধু নয়, ঘরোয়া ক্রিকেটার এমনকি কোচিং স্টাফ ঠিক করাতেও কার্পণ্য করেনি দলটি। সবচেয়ে বেশি টাকা খরচ করেছে ড্রাফটে। তাই তো আসর শুরুর আগে সবচেয়ে আলোচনায় বরিশাল। যদিও আক্ষেপ আছে শেষ মুহূর্তে লঙ্কান ক্রিকেটারদের না পাওয়া নিয়ে। ফাইনালি আমরা ব্রাভোকে নিয়েছি, আলজারি জোসেফ আসছে, নিকোয়েলা এবং দানুষ্ককে আমরা মিস করছি, বাট তার রিপ্লেসমেন্ট আমরা নিয়ে নিয়েছি অলরেডি। এবং বাংলাদেশে আমরা অত্যন্ত দক্ষ প্লেয়ারদেরকে নিয়ে এবং ইয়াং, তারপরে যারা পুরনো প্লেয়ার আছেন তাদের সংমিশ্রণে একটা ভালো দলই করেছি আমরা। আসর শুরুর আগে দলগুলো কাটাছেড়া করছে প্রতিপক্ষকে নিয়ে। 6 দলের আসরে কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। তবে সবচেয়ে বেশি ভাবাচ্ছে ঢাকা, যেখানে আছেন টাইগার 3 আইকন মাশরাফি, তামিম ও মাহমুদুল্লাহ। অনেক ভালো দল করেও কিন্তু অনেকে ভালো রেজাল্ট করতে পারে না। আপনি টাকা দিয়ে বিবেচনা করলে আসলে হবে না। আসলে দেখা যাবে যে মাঠের খেলা মাঠে খেলতে হবে। বাট আমাদের এক্সপেকটেশন অবশ্যই, আমরা ভালো দল করেছি, আমরা এক্সপেকটেশন অবশ্যই ভালো থাকবে। মিরপুরের উইকেটটা তারা খুব ভালো করে জানে। সো আমার কাছে মনে হয় ঢাকায় উইল বি দ্য টাফেস্ট টিম ফর আস। ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন নিউজিল্যান্ড সিরিজ আর বিসিএল নিয়ে। ধকল কাটিয়ে ওঠার সুযোগ পাচ্ছেন না সোহান শান্তরা। 2 দিনের অনুশীলন শেষে উদ্বোধনী ম্যাচে সাকিবের দল লড়বে চট্টগ্রামের বিপক্ষে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1 বছরে ফুটবলারদের টিকা দেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে পারেনি বাফুফে, যে কারণে বাতিল হয়েছে ইন্দোনেশিয়া সফর। খেলা হচ্ছে না বছরের প্রথম ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। ফেডারেশনের উদাসীনতা আর অপেশাদারিত্বকে দুষছে সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। গতকাল দিতাম, আমি সিস্টেমে দিতে পারতেছি না। স্পোর্টস মিনিস্ট্রি অফ হেলথ সবার কাছে কমিউনিকেট করতেছে। অগ্রাধিকার ভিত্তিতে ফুটবলারদের টিকা দেওয়া হবে। গত বছর ফেব্রুয়ারিতে এমনটাই জানিয়েছিলেন কাজী সালাউদ্দিন। অথচ বছর পেরিয়ে এলো, এখনো জাতীয় দলের ফুটবলারদের সবার টিকা দেওয়া হয়েছে কিনা সেটাই নিশ্চিত করতে পারেনি বাফুফে। ডাবল ডোজ নিয়েছেন 15 জন, 1 ডোজ করে পেয়েছে 7 জন। কোনো টিকাই নেয়নি 6 ফুটবলার। সারা বিশ্ব যেখানে বায়ো বাবলো থেকে খেলাধুলা আয়োজন করছে, সেখানে বাফুফের এ ধরনের অপেশাদারী আচরণ কতটা যৌক্তিক? এই ধরনের সিদ্ধান্ত এটা আরও আগেই প্রিকশন নেওয়া উচিত ছিল। আমি জানি না এর সমস্ত দায় দায়িত্ব কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিতে ঘাড়ের উপর দিলে চলবে না। কারণ প্রশাসনে যারা আছে, প্রশাসনিক কার্যক্রমে যারা তদারকি করছে, তারা কি করেছে, তাদের তো আইডেন্টিফাই করা উচিত ছিল কারা টিকা দিয়েছে, তারা দেয়নি। ইন্দোনেশিয়া সফর বাতিলে টনক নড়েছে বাফুফের। টিকাকরণের তালিকা করা হয়েছে জাতীয় ও অনূর্ধ্ব 23 দলের 50 ফুটবলারের। কিন্তু এত গুরুত্বপূর্ণ ইস্যু এত দেরিতে কেন, প্রশ্ন সাবেকদের। যারা যারা যে অবস্থানে যেখানেই আছে না কেন, তাদের কি কোনো দায়বদ্ধতা নাই জাতির কাছে? এই যে বছরকে বছর একটা চেয়ার আপনারা গরম করছেন, তাদের আউটপুটটা কি, তাদের রেজাল্টটা কোথায়? তো আমি বলবো যে এই প্রশাসনকে আমার মনে হয় এখন ঢেলে সাজাবার সময় আসছে। কারণ এই দায়সারা গোছের কাজ দিয়ে এই জাতি এটা আর কতদিন টলারেট করবে, এটাই আমার প্রশ্ন। এবং আজকে যে ফুটবল ধ্বংসের মুখে গেছে, এই প্রশাসনে যারা আছে এরা 99% এরা দায়ী। জামাল ভুঁইয়াদের ইন্দোনেশিয়া সফর বাতিল। তবে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী শনিবার ঢাকায় আসছেন নতুন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিকেলে ঘুড়ি আর রাতে আতশবাজিতে উদযাপন হলো এবারের সাকরাইন। শুক্রবার সকাল থেকে উৎসব মুখর ছিল পুরান ঢাকা। রাতে বাজি পোড়ানো হলেও আগুনের ঝুঁকি এড়াতে ফানুস ওড়ানো হয়েছে কম। ধূসর আকাশ, সূর্যের দেখা নেই। সারাদিন ঠান্ডাও ছিল ভালো, তারপরও উড়েছে রং বেরঙের ঘুড়ি। বাড়ির ছাদ থেকে চলেছে কাটাকাটির খেলা। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই পুরান ঢাকার ছাদে ছাদে বসে আলোর মেলা। নাচে গানে উদযাপন হয় সাকরাইন।
অনেক পার্থক্য ছিল। তখন এত হাই ডিজে প্রোগ্রামটা ছিল না, এরকম সাউন্ড সিস্টেম ছিল না। আমরা আগে অলরেডি মাইক দিয়ে করতাম, এখন এটা সাউন্ড সিস্টেম হয়েছে, ডিজে প্রোগ্রাম হয়। এখন যেই সাকরেন্ট হইতেছে পুরোপুরি আলাদা, পুরোপুরি আলাদা বলতে আগে এরকম ডিজে ছিল না। ঐতিহ্যবাহী এই উৎসবে স্থানীয়দের সঙ্গে যোগ দেন পুরন ঢাকার বাইরে থেকে আসারা। খাওয়া দাওয়া সবসময় চলে, তারপর এখানে নাচা গানি আদিপথে দেখা, তারপর এই এক্সাইটমেন্টে এই বছরটা আমরা ওয়েট করে থাকি এই সাক্ষাৎকারের জন্য। এখানে প্রতি বছরই এই আনন্দটা হয়। আমি নতুন না, আমি 10 বছর ধরে এটা উদযাপন করতেছি। সন্ধ্যা গড়ালে শুরু হয় আতশবাজি পোড়ানো, সে আলোয় রঙিন হয়ে ওঠে রাতের আকাশ। ছোটবেলা থেকে আমরা গিয়ে কাজিনরা একসাথে বিকালবেলা ঘুরে ওড়ানোটা ছিল, তারপর রাতের বেলা মানে সন্ধ্যার থেকে বাজি ফুটানো, তারপর এইসব গান নাচ গান অনেক কিছু হইতো। জন্ম হওয়ার পর থেকে আমরা এই উৎসবটা দেখতেছি, যেহেতু পুরান জায়গায় বসবাস করি, আর বেশিরভাগ সময় আমরা অনুষ্ঠানটা ভালো মতন করে ট্রাই করি। এবারের সাকরাইনে প্রচুর আতশবাজি পোড়ানো হলেও ফানুস উড়েছে কম। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।